আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের হিডেন ট্যালেন্ট উইথ এক্সাম উইথ ওপেন বুকের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার সমাধান করব। তো চলো দেখা যাক প্রশ্নগুলো কেমন ছিল। তো ফিজিক্সের প্রথম প্রশ্ন বলতেছে, একজন ছাত্র 4 মিটার/সেকেন্ড বেগে স্কুলে গেল এবং 6 মিটার/সেকেন্ড বেগে স্কুল থেকে ফিরে আসলো, গড় দ্রুতি কত? এই ধরনের প্রশ্ন সমাধান জেনুইন প্রসেসে করতে গেলে অনেক বড় হয়। আমরা ক্লাসে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সাব ট্রিক্স ইউজ করি, সেটা হচ্ছে ভি নট ভি ওয়ান ইকুয়াল ভি টু ভি ওয়ান ভি টু ডিভাইডেড ভি ওয়ান প্লাস ভি টু। তো এখানে আমাদের ভি ওয়ান এর মান 4, ভি টুর মান 6, আর এখানে ভি ওয়ান 4 6 বসে দিয়ে ক্যালকুলেশন করলে 4.8 আসবে। তো আশেপাশের রেজাল্ট যেটা আছে 4.5, এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করতেছি আমরা বুঝছি। যদি পরের কোশ্চেনে আমরা যাই, পরের কোশ্চেনটা দেখো কি বলতেছে আমাদের। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে গতিশীল কোনো বস্তুর শেষ বেগ অতিক্রান্ত দূরত্বের কি হবে? বর্গমূলের সমানুপাতিক। এটা তোমাদের ডিরেক্ট পাওয়া উচিত ছিল। তারপর আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ভি স্কোয়ার সমান ইউ এ স্কোয়ার প্লাস 2a_s। তো স্থির বলছে তাহলে আদিবেগ শূন্য, আমরা যেটা জানি ভি স্কোয়ার সমান 2a_s। তো আমাদের এই হচ্ছে সুষম ত্বরণ বলছে, আর 2 এই দুটো আমাদের হচ্ছে ধ্রুব সংখ্যা, আর আমাদের ভি স্কোয়ারটা কি হবে? প্রপোর্শনাল টু রুট এস, তাহলে বর্গমূলের সমানুপাতিক। ওকে, 3 নম্বর প্রশ্ন বলতেছে, এ ও বি দুটি গাড়ির বেগ যথাক্রমে 10 কিলোমিটার/আওয়ার ও 20 কিলোমিটার/আওয়ার বেগে একই দিকে চলছে, একই দিকে। তাহলে আমরা ধরলাম এই দিকে যাচ্ছে আমাদের 10 কিলোমিটার/আওয়ার বেগে, এবং বি এই দিকে যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, একই দিকে। এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ। তা আমরা এই ফর্মুলা সলভ করা জানি, কার বেগ? বি এর বেগ কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে ভিবি মাইনাস ভিএ, তাহলে কত? 20 মাইনাস 10, তাহলে আসবে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে আমাদের সঠিক আনসার সামনের দিকে 10 কিলোমিটার/আওয়ার, আনসার হবে এ। ত্বরণের মাত্রা কোনটি? আমরা জানি ত্বরণের মাত্রা, এটা সবাই আমরা জানি, এল ইনভার্স টু। তো দেখো প্রত্যেকটাতে আমাদের এম আছে, তাহলে কি অপশন ভুল? না, এই জায়গাতে দেখো এম এর ওপর 0 আছে। আমরা জানি কোনো কিছুর ওপর 0 অর্থাৎ 1, তার মানে ওখানে এম নট থাকা না থাকা একই কথা। তাহলে আমাদের সঠিক আনসার হবে বি। পরের কোশ্চেন, দূরত্ব বনাম সময় লেখচিত্রে ঢাল বস্তুর কি নির্দেশ করে? উত্তর হবে দ্রুতি। যদি বলতো সরণ বনাম সময় তাহলে হতো বেগ, যেহেতু বলছে দূরত্ব বনাম সময় তাহলে হবে দ্রুতি। পরের কোশ্চেন, কোন বস্তুর ওপর প্রযুক্ত বল, তাহলে প্রযুক্ত বল দিয়ে আমাদের যে কৃত কাজটা হবে সেই বস্তুটির গতিশক্তি কেমন হবে? তাহলে আমরা জানি গতিশক্তি ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তাহলে আমাদের কি হবে? সমান গতিশক্তির পরিবর্তন হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার কৃত কাজের সমান। পরের কোশ্চেন, দুটি গাড়ির মধ্যবর্তী দূরত্ব 150 কিলোমিটার এবং একটি অপরটির দিকে 60 কিলোমিটার/আওয়ার এবং 40 কিলোমিটার/আওয়ার বেগে চলছে, তারা কত ঘন্টা পর মিলিত হবে? তো মিলিত হওয়ার সময় আমরা যেভাবে বের করি, টি সমান ডি ভাগ মোট বেগ ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে ডির মান হবে 150, আর এখানে 60 আর 40 যোগ করলে 100, তো ক্যালকুলেশন করলে আসবে 1.5 আওয়ার। তারপরে কোশ্চেন, একটি গাড়ির গতি দ্বিগুণ হলে বেগ চাপে থামানোর দূরত্ব কত? তাহলে গতিবেগ দ্বিগুণ, দূরত্ব চাইছে। তাহলে আমরা এই দ্বিতীয় যে প্রশ্নটা আমরা সমাধান করে আসলাম, ভি প্রপোর্শনাল টু এস। তাহলে আমাদের বেগ দূরত্ব চাইছে, দূরত্বকে আমরা খালি করব। তাহলে আমরা যদি খালি করি তাহলে হবে ভি স্কয়ার প্রপোর্শনাল এস। তাহলে ভির উপর স্কয়ার আছে 2, 2 এর উপর স্কয়ার করলে 4, উত্তর হবে 4 গুণ। পরে কোশ্চেন, একটি গাড়ি নির্দিষ্ট বেগে সোজা উত্তর দিকে 15 সেকেন্ডে 45 মিটার গেল, একই বেগে সোজা দক্ষিণ দিকে 5 সেকেন্ডে 15 মিটার ফিরে এলো, গাড়ির বেগ কত? উত্তর হবে 1.5 মিটার পার সেকেন্ড। কিভাবে? আমরা যখন এই ধরনের অঙ্ক করছি তখন আমরা বলছি যে আমাদের অঙ্কন করে নিতে হবে গ্রাফ। পূর্বের সাথে থাকবে পশ্চিম, উত্তরের সাথে থাকবে দক্ষিণ। তো এখন আমাদের কি বলতেছে? প্রথমে উত্তর দিকে 45, তাহলে আমি এই যে এখান থেকে মূলবিন্দু থেকে এইদিকে আসলাম 45। ওকে, ভালো। আমি অন্য একটা কালি নিয়ে নিই, কালো কালার নিলাম। এবার 5 সেকেন্ডে 15 মিটার ফিরে এলো। তাহলে আমি যদি 5 সেকেন্ডে এখানে ফিরে আসি 15 যদি ফিরে আসি এত যোগ্য, তাহলে 45 থেকে যদি 15 বাদ যায় তাহলে আমাদের থাকে 30। তাহলে থাকতেছে যে তোমার বেগের ফর্মুলা কি? ভি সমান এস ভাগ টি। তাহলে এস আমাদের থাকতেছে 30, আর সময়টা মোট কত? 5 আর 15তে 20, তাহলে ক্যালকুলেশন করলে 1.5। ওকে, মুক্তভাবে পরন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডের দূরত্বের অনুপাত কত? 1:3:5। কিভাবে হয় এটা? দেখো, আমরা যদি 1 এর উপর স্কয়ার করি তো 1, 2 এর উপর স্কয়ার করি 4, এবং 3 এর উপর স্কয়ার করি 9, তাহলে আমরা যদি চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি, এখান থেকে এতটুকু আমার 1 মিটার। ওকে, 1 সেকেন্ডে 1 মিটার। আমাদের 2 সেকেন্ডে, তাহলে 2 সেকেন্ড মানে শুরু থেকে একদম এই পর্যন্ত টোটাল আমার কত মিটার? এতটুকু আমার 4 মিটার। ওকে, ভালো কথা। তাহলে এতটুকু আমার 4 মিটার। তাহলে আমার শুধু এতটুকু, শুধু দ্বিতীয় সেকেন্ডে আমার কত? 3 মিটার কিনা? 4 থেকে একবার দিলে 3 মিটার। তো সেম ভাবে 9 থেকে যদি আমরা এদিকে 4 বাদ দিই তাহলে হবে 5। তো ওই প্যাটার্নই আমাদের 1:3:5, বা এখানে আমাদের কম সেকেন্ডের সূত্র ফেলালে দ্রুত আমাদের অঙ্ক হয়ে যাবে।
পরে কোশ্চেন, গাছ থেকে 2 কেজি ভরের একটি ফল নিচের দিকে পড়লো, বাতাসের বাধা 7.6 নিউটন হলে গাছটির ত্বরণ কত? তা আমরা জানি সরবরাহকৃত বল, যদি গাছ থেকে পড়তে সরবরাহকৃত বল ওজন মাইনাস বাধা, বাধা আমাদের কত দেওয়া আছে 7.6 মাইনাস প্রযুক্ত কার্যকর বল হচ্ছে এম এ। তাহলে দেখো এম হচ্ছে 2, জির মান 9.8, তাহলে 2 দিয়ে 9.8 গুণ করলে 19.6 মাইনাস 7.6, এম এর মান 2, আমরা এ, তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 6। ওকে, পরে কোশ্চেন, নিউটনের দ্বিতীয় সূত্র এফ সমান এম এ অনুসারে এফ সমান 0 হলে ভি হবে ধ্রুবক। আমরা জানি এফ সমান যখন 0 হয়, অর্থাৎ প্রথম সূত্রকে আমরা তখন সমর্থন করে, তাহলে প্রথম সূত্রটা কি হয়, ইউ সমান ভি, অর্থাৎ বেগটা হয় অপরিবর্তনশীল অর্থাৎ ধ্রুবক। ওকে, সেটাই। একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ কত? উত্তর হবে 0। কারণ একটা বৃত্তাকার পথে যখন আমরা মার্বেলকে ঘোরাবো তখন এখানে আমাদের যে বলটা থাকবে, বলের সাথে স্পর্শক বরাবর যে আমাদের দিক থাকবে, এর মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমরা কাজের ফর্মুলা জানি ডাব্লিউ সমান এফ এস কস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মান 0, অর্থাৎ পুরোটার মান 0। ইলেকট্রোভোল্ট ই ভি, ইলেকট্রোভোল্ট এটা কার একক? কাজের একক, কারণ ভি সমান ডাব্লিউ ভাগ কিউ জানি আমরা, তাহলে কি হবে দিন শেষে ডাব্লিউ সমান ভি কিউ, অর্থাৎ ইলেকট্রোভোল্ট। পরে কোশ্চেন, এক ব্যক্তি একটি বস্তুকে 30 সেকেন্ডে 1 মিটার উচ্চতায় উঠায়, অপর ব্যক্তি একই বস্তুকে 60 সেকেন্ডে একই উচ্চতায় তোলে। তাহলে একই বস্তুকে একই উচ্চতায় তুলতে পারে, তার কাজের অনুপাত 1:1, কারণ আমাদের কাজ ডিপেন্ড করে ওজন আর উচ্চতার উপর। ওজন আর উচ্চতার উপর, যখন উপর নিচ ওঠার ক্ষেত্রে বলে তখন ওজন আর উচ্চতার উপর, যদি ওজনটা সেম উচ্চতা আমার সেম, তাহলে 1:1। বা তোমরা এটাকে এইভাবে করতে পারো, W1 ভাগ W2 mgh1 ভাগ mgh2, তাহলে h1 এর মান 1, h2 এর মান mg কেটে গেল 1:1। ওকে, 16 নম্বর, একটি 10 কেজি ভরের বস্তুকে আনুভূমিক তলে 5 মিটার সরালে অভিকর্ষ বল দ্বারা কাজ 0। তাহলে 10 কেজি ভরের বস্তুকে আমি, এটা আমাদের যদি ভূমি হয়, আমি ভূমি বরাবর এখান থেকে আমি এই জায়গায় নিয়ে আসছি, 5 মিটার আমাদের সরণ হয়, কত মিটার? 5 মিটার আমাদের সরণ হয়। ওকে, ভালো কথা। এখন হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে, তাহলে বল এইদিকে, সরণ এইদিকে, তাহলে এখানে আমাদের অভিকর্ষ বল দ্বারা সরণ হয়নি, আমরা জানি যে বল সেই বল দিয়ে সরণ হতে হবে, তাহলে যেহেতু হয়নি অর্থাৎ 0, বল নাই, 0 কাজ। শব্দের কম্পাঙ্ক বেড়ে যায়, ভি সমান এফ ল্যামডা, তাহলে আমরা জানি এফ এর সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে কম্পাঙ্ক বেড়ে গেছে, এফ বেড়ে গেছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কমে যাবে, তাহলে হচ্ছে সঠিক অ্যান্সার বি। ওকে, পরেতে যাই আমরা। এখানে আমাদের বলতেছে একটি বস্তু মিনিটে, তাহলে মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে 1200টি পূর্ণ কম্পন সম্পূর্ণ গোলের কম্পাঙ্ক কত? এফ সমান এন ভাগ টি, তাহলে এন এর মান 1200 ভাগ হচ্ছে 60, 0 0 কেটে গেল, তাহলে কত হবে? 20, তো কম্পাঙ্ক হবে 20। ওকে, নিচের কোন, তাহলে আমাদের ফিজিক্সের 18টি প্রশ্ন শেষ। কোনোটাতে যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাবা, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো পুনরায় আর বিস্তারিত। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য একটু দ্রুত সলভ করাচ্ছি। নিচের কোন মৌল ত্রয়ী সূত্র মেনে চলে? ত্রয়ী সূত্র কি? প্রথম ও তৃতীয়টির পারমাণবিক ভর, লিথিয়ামের ভর 7, পটাশিয়ামের ভর 39, তাদের যোগফলের গড় বা যোগফলের অর্ধেক দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। দেখো, তাহলে 39 আর 7 যোগ করলে 46/2, তার মানে 23, সোডিয়ামের ভর 23, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা আমি কিভাবে বুঝলাম? তোমরা আমাদের কাছে যারা পড়ো তারা জানো, এখানে একটা আমরা ছন্দ দিছি, লিনাকে কেবলই বলি, আমি ফেল করিনি, সেই লিনাকে, বুঝতে পারছো? ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? আমরা জানি প্রোটন সংখ্যা যত বেশি, প্রোটন সংখ্যা যত বেশি হবে তার ব্যাসার্ধ তত কম হবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? ডি। একটাই থিওরি, প্রোটন সংখ্যা যার যত বেশি তার আকর্ষণ তত বেশি, আকর্ষণ বেশি হইলে তাদের আকারটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এর প্রোটন সংখ্যা আমাদের কতটি? 12টি, এর প্রোটন সংখ্যা 11টি, এর প্রোটন সংখ্যা 10টি, তাহলে প্রোটন সংখ্যা বেশি তখন আকর্ষণ বেশি, অর্থাৎ এর আকারটা কম। ওকে, বুঝছি। পর্যায় সারণীতে পি বলকের মৌল কতটি? উত্তর হচ্ছে 36টি, এটা ডিরেক্ট তোমরা জানো। কোনগুলো অপধাতু? এটা হবে জিবিআই 80 থেকে সাবধানে তুলে বসো, এগুলো দ্রুত দেওয়া যাবে। অবস্থান্তর ধাতু 9 কোনটি? ম্যাগনেসিয়াম। ডি বলকের মৌলগুলো হবে অবস্থান্তর মৌল, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে এস বলকের মৌল, অর্থাৎ এটা হবে রাইট অ্যান্সার। NH2 যোজ্যতার মৌল, পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? উত্তর হবে আমাদের ক্ষার, তো সঠিক অ্যান্সার হবে কোনটি? ক্ষার। NH2 মানে গ্রুপ 2 কে বোঝাচ্ছে। দেখো আমরা যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, 1s2 লাস্টে 2 আছে, মানে এটা কাকে বোঝাচ্ছে? হিলিয়ামকে, হিলিয়াম তো গ্রুপ 18, তো 2s2, আমরা যদি আবার এস এর 2 পাচ্ছি, তো এটা কি বেরিলিয়াম? বেরিলিয়াম কত? গ্রুপ 2 এর মৌল। আমরা যদি আরো একটু দেখি 2p6, তারপর যদি আরো দেখি 3s2, তাহলে এটা ম্যাগনেসিয়াম হচ্ছে, তাহলে আলটিমেটলি এটা গ্রুপ 2 কে বোঝাচ্ছে। আমরা যদি গ্রুপ 2 এর যে কোনো মৌল পানির সাথে বিক্রিয়া করে ক্ষার আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, তাহলে ক্ষার অপশন আছে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? এখানে দেখো মৌলগুলো একই গ্রুপে আছে, হা, লি, না, কে, রবি, সাজাবে, তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আয়নীকরণ শক্তি কমে যায়, তাহলে আয়নীকরণ শক্তি সব থেকে বেশি কার? সোডিয়ামের। ওকে,
পরের কোশ্চেন, কোন মৌলটির ইলেকট্রন আসক্তি বেশি? এটা একদম বন্ধ করে ফ্লোরিন, কারণ ফ্লোরিন সবথেকে ডানের মৌল এবং সবথেকে অপরের মৌল। ওকে, ক্ষার ধাতুর মধ্যে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি? CH আমরা সবচেয়ে নিচের মৌল, আমরা জানি সক্রিয়তা কোন একটা মৌল কত দ্রুত ইলেকট্রন দান করবে বা গ্রহণ করবে, এটা তার হচ্ছে সক্রিয়তা, তাহলে এটা হচ্ছে CS। আমরা যারা 7 নম্বর বুঝছি তারা 9 নম্বর দ্রুত বোঝার কথা। ম্যান্ডেলিভের পর্যায় সাথে কতটি পর্যায় ছিল? উত্তর হবে 12টি। তারপর জিন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কৌণিক ভরবেগ, আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র MVR ইকুয়াল NH ভাগ 2 পাই। আমরা যদি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করি, জিঙ্ক হচ্ছে চতুর্থ পর্যায়ে, তাহলে N এর মান হবে 4, আমরা H এর মান মুখস্থ জানি, 2 পাই এর মান মুখস্থ জানি, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 4.21 × 10⁻34। নিচের কোন যৌগ অষ্টক সম্প্রসারণ ঘটে? উত্তর হবে ডি, A আর C। অষ্টক সংকোচন সম্প্রসারণ সূত্র E সমান V প্লাস MX। তা আমাদের এটা কনফার্ম অষ্টক সম্প্রসারণ হবে। আমি নিচেটা যদি চেক করি, তাহলে V হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে মোট ইলেকট্রন, সালফারের 6 যোগ এখানে 1 গুণন পরমাণু 4, 4 কে 4 6 10, তাহলে এটা অষ্টক সম্প্রসারণ। একটু তাড়াহুড়ো করতেছি, তোমাদের যদি একান্ত বুঝতে সমস্যা হয় তোমরা আমাদের যেগুলো আমাদের ঢাকায় চলে আসবা অথবা আমাকে কমেন্টে বা মেসেঞ্জারে বলবা, আমরা বিস্তারিত বুঝে দেওয়ার চেষ্টা করবো। ওকে, X ও Y পরমাণু দ্বয়ের বহিঃস্থ স্তরে যথাক্রমে 3টি, তাহলে X এর যোজনী আমাদের 3 ও 6টি, তাহলে Y এর যোজনী আমাদের 2, তাহলে কি হবে? X Y দ্বারা গঠিত সংকেত কি হবে? X এর যোজনী Y এর কাছে আসবে, Y এর যোজনী X এর কাছে যাবে, তাহলে আমাদের কোন Y এর যোজনী 2, X এর কাছে আসবে, X এর যোজনী হ্যাঁ 2, Y এর যোজনী X এর যোজনী Y এর কাছে 3, হ্যাঁ, তাহলে আমাদের সঠিক आंसर হচ্ছে A। গুড। একটি গ্যাসের আণবিক ওজন 50 হলে বাষ্প ঘনত্ব কত? আমরা জানি আণবিক ভরের অর্ধেক হচ্ছে বাষ্প ঘনত্ব 25। তারপর M মৌলের চার্জ 4, N মৌলের চার্জ 2, চার্জ গুলোই হয় তাদের যোজনী, তাহলে আমাদের উৎপন্ন যৌগ কোনটি? তাহলে এর যোজনী 4 যাবে নাইট্রোজেনের কাছে, নাইট্রোজেনের যোজনী যাবে এর কাছে, তাহলে নাইট্রোজেনের যোজনী আসলো 2 আর যোজনী গেল 4, তাহলে কাটাগুলো MN2 হওয়ার কথা, তাহলে অপশন হবে সি। 16 নম্বর, সবাই অটো মার্ক পাচ্ছ, এটা সবাই অটো মার্ক, আমাদের অপশন গুলো ভুল ছিল। ওকে, 17 নম্বর বলতেছে কপার সালফেটের 5 পানি গ্লাসে পানির শতকরা পরিমাণ, তাহলে পানির আণবিক ভর কত? 18, 5 18 90, তাহলে শতকরা পরিমাণ 90 গুণন তারপর 100 ভাগ হচ্ছে টোটাল যোগের আণবিক ভর হয় 249.5, ক্যালকুলেশন করলে 36.08 আসার কথা। 2 মোল পানি সমান কত মোল পানি? 1 মোল পানি সমান 18 গ্রাম পানি, তাহলে 2 মোল সমান কত হবে? 36 গ্রাম পানি। তো ঠিক আছে, ডান। আশা করতেছি তোমরা ভালো বুঝছো। প্রশ্ন কেমন ছিল দেখো, যারা পরীক্ষায় অংশগ্রহণ করনি তারা প্রশ্নটা দেখো। ইনশাআল্লাহ 26 সালের আবার নভেম্বর ডিসেম্বরে দেখা হচ্ছে তোমাদের। তো সবাই ভালো থাকিও, আমাদের জন্য দোয়া রাখিও। আসসালামু আলাইকুম।